ওই সময় কেউ ছিল না। আমার খুব ছোট বয়সে বিয়ে হয়ে যায়। আমার আব্বা আম্মা ফ্যামিলিগতভাবে বিয়ে দেয় আমার মামাতো ভাইয়ের সাথে। তো যখন বিয়ে দিয়ে দেয় তখন বিয়ের যখন কথাবার্তা চলতেছিল আমার শাশুড়ি একদম পুরোপুরি না, উনি নিজেদের মধ্যে বিয়েটা করাবে না। আচ্ছা, এদিকে আপনার বাবা মা চাচ্ছিল? এদিকে বাবা মা আর আমার জামাই চাচ্ছে। আমার জামাই বলছে যে আমি ওকে বিয়ে করতে চাই। তো বিয়ে আমার বাবা দিবে, ও করবে, ও ফ্যামিলিকে রাজি করায়। তো রাজি হওয়ার পরে বিয়ে হয়, পরে এখানে থাকি। হঠাৎ করে কনসেপ্ট করি। তো কনসেপ্ট করার পরে হঠাৎ করেই না অসুস্থ হয়ে যায়, জ্বর আসে অনেক আমার। তো 3 দিন বিছানায় পড়ে থাকি জ্বরে। মানে আমার শাশুড়ি বলে কি যে ঢাকা থেকে আসতে চায় নাই, তো ওই জন্য মানে কাজের ভয়ে শুয়ে আছে, ওর জ্বর টর কিছু আসে নাই। তো আমার মা আমাকে ফোন দেয় 3 দিন পরে। তো আমি বলতেছি মা আমি অসুস্থ। তো আমার মা কারো কথা কিছু না শুই না মা চলে যায় বাড়িতে, যে মেয়েটা আসলে অসুস্থ কি না আসলে বিষয়টা কি। তো যাওয়ার পরে মা যখন বাড়িতে যায় দেখে আমি বিছানায় শোয়া, প্রচুর জ্বর শরীরে। তারপরে যা সবাইকে বললো যে আমার মেয়েটা এরকম অসুস্থ, তোমরা ডাক্তার দেখাও নাই, যেহেতু অসুস্থ ছোট মানুষ, ও কয়েকদিন বেড়ায় আসুক, আমি নিজেই দিয়া যাব। কিন্তু আমার শাশুড়ি আমাকে আসতে দিবে না। জ্বর আসলে কি মানুষ কি মারা যায়, ঢাকা যাওয়া লাগবে? তো আমার মা পরে তারপর ওদের সাথে একটু জোরাজোরি করে নিয়ে আসে। জোর করে নিয়ে আসার কারণে আমার হাজব্যান্ড আমার সাথে আর যোগাযোগ করে নাই, যে কেন তুই গেলি, আমি তো যাইতে না করছিলাম। তো 10 মাস এই বাচ্চা কনসেপ্ট করে ঢাকা ছিলাম, একা একা বাচ্চা পেটে নিয়ে, যেমন ধরেন সব কাজ আমি একাই, ওই যেমন ধরেন চেকআপ টেকআপ, ডাক্তার দেখানো। এই 10 মাস আপনি আপনার মার বাড়িতে? হ্যাঁ। আপনার স্বামী আপনার খোঁজ নেয় নাই? না, মানে ফোন দিয়া কখনো বলতো না যে তুই মইরা গেছস না বাচ্চা আসস। তো করার পরে যখন আমার প্রেগন্যান্টের ব্যথা উঠে, আমার বাচ্চা হবে, তো হাসপাতালে যাই। পরে আমার বড় দুলাভাই আমার হাজবেন্ডের ফোন দেয়, দিয়ে বলতেছে যে ওর তো মানে হাসপাতালে ভর্তি হইছে, সিজার মনে হয় করা লাগবে, তুই আয়। পরে ও বলতেছে যে আমি যে কি করবো, আমি কি ডাক্তার? হাসপাতালে নিচে ডাক্তার আছে, সবাই আছে, আমার তো যাওয়ার দরকার নাই। তো আসে নাই। তো বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর বাচ্চা নিয়ে বাসায় আসি। আসার পর 21 দিন পরে সে তার মাকে নিয়ে ঢাকা আসে। তার মনে হয় 3-4 দিন থাকে বলতেছে চলো বাড়িতে যাই। 21 দিনের বাচ্চা নিয়ে কেউ বাড়িতে যেতে পারে? 7-8 ঘন্টার রাস্তা জার্নি কইরা। আচ্ছা, তারপর? তাই আমি বললাম যে আমি যাব না, 21 দিনের বাচ্চা নিয়ে কিভাবে যাবো, একটু বড় হোক, 1-1.5 মাসের হোক, তখন আমি যাব। তো এই কথা শুনে আমার শাশুড়ি প্রচুর রাগ, সে চলে গেছে ছেলে নিয়ে। তো চলে যাওয়ার পরে 4 মাস কোনো যোগাযোগ নাই। পরবর্তীতে আপনি কি চেষ্টা করেন না 1-1.5 মাস পর নিজে থেকে যাওয়ার, বা স্বামীকে ডেকে আপনি যাওয়ার চেষ্টাটা করেন নাই কি? ওই যে আমার মধ্যে একটা ক্ষোভ ছিল, 10 মাস আমি একা ছিলাম। খরচ দূরে থাক, ফোন দিয়ে তো মানুষ জিজ্ঞেস করে, ও কখনো আমার একটু মানে ফোন দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করতো না, বা প্রেগনেন্ট যে হাসপাতালে যখন ভর্তি হয়েছে তখন ও আসলো না। এই বিষয়টা আমার ভিতরে খুব মানে কষ্ট ছিল। 4 মাস পরে আমার শ্বশুর আসে আমার নিতে, তখন আমি আর না করিনি। পরে 4 মাস পর যখন গেছি তখন কিছু খাইতে দিত না, কোনো মাছ খাইতে দিত না, মাংস খাইতে দিত না। আপনার শাশুড়ি? হ্যাঁ, সিম ফুলকপি মানে কোনো সবজি আমার খাইতে দিব না, শুধু কালিজিরা ভর্তা আর আলু ভর্তা। তো এগুলো খাইলে নাকি দুধ আসে, বাচ্চা দুধ পাইবো, কিন্তু সবজি খাইতে দিব না, মাছ মাংস খাইতে দিব না। স্বামী এগুলো দেখতে কিন্তু কিছু বলতো না। ডিসেম্বর মাস, পুরা শীত, ছোট দুধের বাচ্চা রাইখা ঠান্ডার মধ্যে কাজ করা, গ্রামের পরিবেশ তো বুঝেনি, ভোরবেলা উঠতে হয়, কাজ করতে হয়, এভাবে কাজ করতে করতে বাচ্চাটা ঠান্ডা লেগে গেছে, প্রচুর ঠান্ডা লাগছে, এমন ঠান্ডা লাগছে নিঃশ্বাস নিতে পারে না, মানে নিউমোনিয়া হয়ে গেছে গা। তো বাচ্চা ঠান্ডা লেগে গেছে, আমি তাদেরকে বলি যে ডাক্তার দেখান। শাশুড়ি তখন বলতেছে আমার কি বাচ্চা কাচ্চা হয় নাই, 4টা-5টা মানুষ করছে, আমাদের তো ডাক্তারের প্রয়োজন হয় নাই, ঠান্ডা লাগলে বাচ্চা ডাক্তারের কাছে নিতে হয়। পরে যে আমি আমার হাজবেন্ডকে বললাম যে চলো আমরা ডাক্তারের কাছে যাই। ও আবার মা বলতে খুবই বাধ্য, এখনকার যুগে এরকম ছেলে হয় না, খুবই মার কথা মতন চলে। তো মা না করছে দেখে সেও নেয় না। পরে আমি ঢাকা ফোন দিয়ে বললাম যে বাচ্চা খুবই অসুস্থ। তা আমার মারা সব পরিবারে যায়, বাড়িতে যাওয়ার পরে দেখা যায় আসলে বাচ্চার অবস্থা খুব খারাপ। রিকোয়েস্ট করতেছি মা চলো ঢাকা যাই, ঢাকা তো বড় বড় ডাক্তার আছে, হাসপাতাল আছে, আমি বাচ্চা ঢাকা দেখাবো। তো আমার শাশুড়িও আসতে দিবে না, ও সেদিন আসলো ঢাকা থেকে, এখন আবার কিসের জন্য। তাহলে আমি এক পর্যায়ে জোর করেই আসলাম, যে ওনারা ডাক্তারই দেখায় না, আমার বাচ্চা মরে গেলে তো ওনারা হাসপাতালেও নিব না, আমি এখানে থাকবো না, আমি ঢাকাই যাবো। আইসা ঢাকা যেদিন আসতো ওই দিন রাত্রে মুক্তা মেডিকেল হাসপাতাল, ওইটাতে ভর্তি হই। ভর্তি হওয়ার পর ওইখানে একটানা 15 দিন ছিলাম। কেউ আসেন, ওর বাবাও আসে নাই, ফোনও দেয় নাই, মানে ওনাদের রাগ কেন গেলা আমরা খোঁজ খবর নিব না। বাচ্চা নিয়ে 15 দিন একটানা ভর্তি ছিলাম হাসপাতালে। ভাইয়া বিশ্বাস করবেন না, ওই সময় কেউ ছিল না, প্রত্যেকটা রোগীর সাথে তার হাজবেন্ড বা শ্বশুর বাড়ি কেউ না কেউ ছিল। এই যে একা একা বাচ্চা নিয়ে কোলে নিয়ে বাচ্চাকে টেস্ট করানো, এই ডাক্তার দেখানো, ওই ডাক্তার দেখানো, একা। কারণ বাবা মা তো কাজ করে, আমার নিয়ে পড়ে থাকলে কাজ করবো কিভাবে, একাই থাকছি। তো তারপরে বাসায় আসার পরে রাগ হইলো আমার,
যে না আমি ওর সাথে আর যোগাযোগই রাখবো না। আপনি মায়ের বাসায় আসলেন বাচ্চা সুস্থ হলে? হ্যাঁ, বাচ্চা সুস্থ নিয়ে আসছি, তাও দেখতে আসে নাই। ওনার সংসার প্রতি কোনো মানে সিরিয়াসনেস নাই যে আমার বউ দূরে পড়ে আছে আমি আনি আমি সংসার করি, এরকম কিছু নাই। উনি বলতো যে না আসলে কাগজ পাঠাই দে, তখন থেকে সরাসরি বলা শুরু করছে ডিভোর্স দিয়ে দাও। হ্যাঁ, আমার শাশুড়ির মন্তব্য এটাই যে আসবি না যেহেতু আমার ছেলেকে বিয়ে করাবো, তুই কাগজ পাঠাই দে। তখন আমার আরো বেশি রাগ হলো, কিসের কাগজ, আমি ডিভোর্স কখনোই দিব না। পরে এখন আমার বাবা মা তোমার প্রচুর মানে চাপ দিতে থাকে যে শ্বশুর বাড়ি যাইতেই হবে। আপনার বাবা? হ্যাঁ, চাপ দিতে থাকে যে যাও স্বামীর বাড়ি যাইতেই হবে, তুমি কেন যাবা না, সংসার করতেই হবে। আমার বাবা মার থেকে প্রেশার ছিল অনেক, বাবা তো গরিব, ওইরকম ভাবে আমার ছেলেরা ই করতে পারবে না, আর আমার তো প্রেশার দিতে, আর আমি তো কিছু চাইতেও পারতাম না। তো কি করলাম, চাকরি নিলাম, চাকরি করা শুরু করলাম জানি আমার বাচ্চাটাকে নিয়ে আমি একটু ভালোভাবে থাকতে পারি। বাবার বাড়িতে আসি দেখে কি হয়েছে, আমার তো বাড়তি একটা খরচ আছে। পরে 2020 সালে লকডাউনে ও নিতে আসে, আসার পরে লকডাউন পেরা যায়, একটা না 2 মাস ছিল, রোজা সারা রোজার মাসও ছিল। 27 রোজা ওর মা ফোন দিছে যে আমার সাথে তোমাকে ঈদ করতেই হবে। 27 রোজা থাকলো, 28 রোজা রাত্রে কাউরে কিছু না বইলা ব্যাগট্যাগ নিয়ে এই লকডাউনের মধ্যে রাত্রে বাড়িতে চলে গেল। তা আমার তো আরো কষ্ট লাগছে যে তুই 2 মাস থাকলে, 2টা দিন থাকলে কি হইতো, অন্তত বাচ্চাটার সাথে ঈদ তো করতে পারতি, বা আমার সাথেও ঈদ করতে পারতো। ও তো কখনো আমার সাথে বিয়ের পর আমরা কখনো একসাথে ঈদ করিনি, কারণ ওই যে বাচ্চা নিয়ে কনসেপ্ট নিয়ে চলে আসছি, ঈদ আমি বাবার বাড়িতেই করছি। তো চলে যাওয়ার পরে তখন আবার এই ফোন টোন দেওয়া বন্ধ করে দিচ্ছে, মানে আমার শাশুড়ি বলছে ওই মেয়ের সাথে একদমই যোগাযোগ বন্ধ, যেহেতু বারবার আসে না, ও আমাদের সাথে ওইরকম কিছু করতেছে না, ওরে বাদ দিয়ে দাও। তো আমার সাথে যোগাযোগ কমাই দিছে, আর আমি এদিকে কাজ করতেছি, আমার ছেলে মানুষ করতেছি, ছেলে আস্তে আস্তে বড় হইতেছে, 1 পা 2 পা হাঁটে। এর মধ্যে আমার ছেলে কি হলো, আবার অসুস্থ হইলো, আবার আমি হাসপাতালে ভর্তি হইলাম। তো ভর্তি হওয়ার পর তখন ওর বাবা আসে হাসপাতালে দেখতে। পরে তখন আমার বললাম না যে রিমি চলো, যে যা হয়েছে হয়েছে, আমার বাচ্চাটা তো অসুস্থ, বাচ্চাটার দিকে তাকাও তো বলতে পারতো যে যাই বলেন ভাইয়া, বাবা মা দুইজনেরই দরকার একটা বাচ্চা মানুষ করতে গেলে। বাবার ভালোবাসাটা পায় না, জন্মের পর থেকে বাবার কোলে উঠতে পারলো না, বাবার সাথে একটু ঘুমাইতে পারলো না, আমরা এগুলো ভাবলে খুবই কষ্ট লাগে। তো এগুলা দূরে দূরে থাকতে থাকতে আমার শাশুড়ি এক পর্যায়ে খুব চাপ দিতেছে ডিভোর্সের জন্য। মানে আমার শাশুড়ির কথা ছিল আমি প্রথম থেকে তো এই মেয়ের আনতে চাইনি, বারবার প্রেশার দিতেছে আমার শাশুড়ি যে তুমি ডিভোর্স দিতেই হবে। তা না আমি বললাম বিয়া করান, কিন্তু আমি ছাড়বো না। যখন আমি বাড়িতে গেছি বেড়াইতে, এখানে একটা জিনিস জানিয়ে রাখি আপনাদেরকে, ওনার গ্রামের বাড়ি এবং ওনার শ্বশুর বাড়ি কিন্তু পাশাপাশি। হ্যাঁ, যার কারণে আমার মামাতো ভাই না, যার কারণে বারবার বলছে আমি বাড়িতে গেছি। বাড়িতে যাওয়া মানে শ্বশুর বাড়ির পাশেই যাওয়া। হ্যাঁ হ্যাঁ। তারপর তো বাড়িতে গেছি, বাড়িতে যাওয়ার পরে দেখি কি ও মা কোনো কথা নেই বার্তা নেই, শুনতেছি রাত্রে নাকি কাজে আসবে আমাদের ছাড়াছাড়ি। তখন তো আমারও খুব কষ্ট, আমি কাঁদতেছি। তো আমি কাঁদতেছি, কিন্তু সবাই আসলে আমি নর্মাল। আমার হাজবেন্ড প্রচুর রাগ, মানে ও ছাড়বে না আমারে, তীরে এসে তরি ডুবানোর মতন অবস্থা, মানে সে ছাড়বেই না। কাজের সামনেও স্বামী ছাড়বে না, না, কিন্তু আপনার শাশুড়ি কাজে ওকে করে রাখছে, কাজে ডেকে ফেলেছে। হ্যাঁ। তো ওই মুহূর্তে আমার জামাই সবার সামনে বলতেছে আমার বউ আমি ছাড়বো না, চল তুই আমার বাড়িতে চল, মানে ও আমাকে আবার নিবে। সে আমাকে এটা বুঝাতে চাইতেছে আমি আমার ছেলে নিয়ে ওদের বাড়িতে উঠবো। হ্যাঁ, তা আমার তো রাগ উঠলো। তখন আমি বললাম যে কেন বাড়িতে যাব, তোমার যদি আমার নেওয়ার ইচ্ছা থাকে, তোমার তো বড় ভাইরা আছে, হয়তো তোমার মার সাথে আমার সম্পর্ক ভালো না, আরো তো মুরব্বীরা আছে বা ভাই আছে, বসে একটা সিদ্ধান্ত নিতে। হ্যাঁ, আমি এটা চাইছি ভাই, আমি এটাই চাইছি। পরে যখন আমি আর যাই নাই, কি করলো আমার বাচ্চাটাকে দেখার কথা বলে নিয়ে আটকাই দিল, প্রায় 2 দিন আটকায় রাখছে, দেয় না। তা আমি তো প্রচুর কান্নাকাটি করছি, গ্রামের সবাইকে ওদের বাড়িতে পাঠাইছি যে আপনারা এর চাই আইনা দেন, কারো কাছে দিবে না, যে আমার বাচ্চা আমি দিব না, ও কিভাবে নিব নেই। তখন আমার রাগ উঠলো, কি ভাই কিভাবে নিব, মানে আমার বাচ্চাটাকে এইভাবে আমি কষ্ট করে মানুষ করতেছি, তোর সোজা রাস্তা রেখে তুই বেকার রাস্তায় কেন গেলি? তুই তো সবাইকে বলতে পারতি যে আমার বউ আমি নিব, তোমরা বুঝাই দাও, আবার মিলাই দাও। এটা না বললেও আমার বাচ্চা আটকেছে, এটা কোনো কথা? মানে কে জানি বুদ্ধি দিছে, উনি মনে করছে যে বাচ্চা আটকালে আপনি চলে আসবেন, সংসার করবেন আবার। হ্যাঁ, মানে ওই যে ওরা এইভাবে নিবে না, আমি ওদের বাড়িতে যাব, ওই কারণে বাচ্চাটা আটকাইছে, 2 দিন দেয় না। পরে যে আমি ওইখানকার যে স্থানীয় থানা যাওয়ার পরে জাস্ট একটা লিখিত অভিযোগ দিছি যে আমার বাচ্চাটাকে আটকে আনছে, আপনারা একটু নিয়ে উদ্ধার করে দেন। তো ওনারা আসে। পরে আমার শাশুড়ি কি করলো, সবার সামনে একটা স্টাম্প আনলো, কিছু লেখা ছিল না, সাদা কাগজ। পরে কি করলো, আমাকে বলতেছে যদি কাবিনে টাকা নিতে চাস তাহলে নাতিন দিয়ে যা, স্টাম্পের মধ্যে সই করে নাতিন দিয়ে তারপর তুই টাকা নিয়ে যাবি। তখন আমি বললাম যে আমার বাচ্চা তো আমি জীবনও দিব না, আপনাকে ওই কাবিনে টাকা আমি ভিক্ষা দিয়ে আমার বাচ্চা আমি নিয়ে গেলাম, আমার বাচ্চারা কোনোদিন চাইবেন না। ওটা বললাম আমি বাচ্চা নিয়ে চলে আসি, ওই সাদা কাগজেই সই করে রাখ। আমার শাশুড়ি তো উনি কি করলো, রাগের মাথায় তাড়াতাড়ি করে 15 দিনের মধ্যে বা ছেলেরে বিয়ে করাইলো। যখন আমি শুনছি যে ভাইয়া ওর বিয়া, যে মেয়ে দেখতেছে বিয়ে ঠিক হয়েছে, তখন কিন্তু আমি ফোন দিছি যে আপনি বিয়েটা করেন না, যা হয়েছে হয়েছে, আমি অনেক বড় ভুল করছি না, যে আপনি আবার আমারে নেন। ও কি করছে, লাউড স্পিকার দিয়ে ওদের ফ্যামিলি সবাই শোনাইছে যে দেখো এখন আমার কাছে আসতে চায়, আমার বিয়ে ভাঙতে চায়। আর আমার কথা হলো যে আমার বাচ্চাটা আছে, বিয়ে ভাঙলো ভাঙুক, আপনি আমারে নেন। তখনও নেয় নাই, ও দামই দেয় নাই, পুরো এলাকার মানুষের কাছে শুনাইছে দেখো দেখো আমার বিয়ে ভাঙার জন্য আমার ফোন দেয়। তারপর ও বিয়ে করে, বিয়ের আমি 2 দিন আগ পর্যন্ত খালি ফোন দিতে দিতে কাঁদতে কাঁদতে আমি শেষ। আমার বাচ্চাটার জন্য আমার বাবা মা পর্যন্ত ফোন দিয়ে বুঝাইছে দেখ তুই বিয়েটা করিস না, বাচ্চাটার দিকে তাকায়া, তারপরও শুনে নাই।
বিয়ে করছে, তারপরও আমার বাচ্চা নিয়ে আমি আসি, আমি যে থাক ওর মতন সংসার করুক, আমি আমার মতন থাকি। এই যে দেখতেছেন ওই বাচ্চাটা, এই বাচ্চাটাকে একদম জন্মের পর থেকে বাবার ভালোবাসাটাই পেলো না, বাবার কোলে উঠতে পারলো না ঠিক মতন। যে জন্ম দিয়েছে ভাই দেখেন সেও কিন্তু যোগাযোগ রাখে না, তাহলে আরেকজন কিভাবে আমার বাচ্চাটা হাসি মুখে নিব ওইটা ভাবেন। এখন আমার ছেলেটা বাচ্চার পর থেকে বাপের ভালোবাসা পাইলো না, এখন যদি আমি বিয়ে করে চলে যাই আমার বাচ্চার তো মাও পাইবো না। এমনি কিন্তু খুব শান্ত বাচ্চা, কোনোদিন আমার কাছে কোনো কিছু না আবদার করে না ভাইয়া জানেন। এখন মাঝে মাঝে দম বন্ধ হয়ে আস, জীবনে কি করলাম, এত অল্প বয়সে বিয়ে হয়ে গেল, বাপ মায়ের কাছে থাইকা বাপ মা ওইভাবে ঠিক মতন পড়াশোনাটাও করাইতে পারলো না, মানুষের মতন মানুষ হইতে পারলাম না, আমার বাচ্চার জন্য পুরো জীবনটা আমি বিসর্জন করে দিলাম। অনেক জায়গা থেকে বিয়ের ঘর আসি কিন্তু বিয়ে করি না, কি কারণে আমার বাচ্চাটা বাপ ছাড়া, আমি বিয়ে করলে মা ছাড়া হয়ে যাবো ওই ভয়ে।